নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমেই যদি কথা বলি, এই নিফটি ফিফটি কিছুটা লাল নিশানে ওপেন হয়েছিল, কিন্তু দিনের শেষে যদি দেখেন তাহলে কিন্তু রিকভারি করতে করতে সেই যে লাল নিশান সেটা প্রায় মুছেই ফেলেছে, মাত্র 20 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে। তো যদি কথা বলি এর আগের দিন আমেরিকার যে মার্কেট, সেখানে প্রথম দেখা গিয়েছিল এই ডাও জোন্স, এটা দেখতে পাচ্ছিলেন প্রায় 0.5% কাছাকাছি পড়া ছিল। তার সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজাইট এটাও 1.5%-এর উপরে পড়া ছিল, এবং এই যে গিভ নিফটি এটাও কিন্তু প্রায় 100 থেকে 120 পয়েন্টের কাছাকাছি পড়া ছিল। তো সেরকমই দেখতে পাচ্ছেন নিফটি ফিফটিতেও দেখা গেছে এর আগের দিনে ক্লোজ হয়েছিল এই 26,046-এ, আর আজকে কত ওপেন হয়েছিল এই 25,930-এ। মানে মোটামুটি বলতে পারেন এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে প্রায় কিন্তু 100 পয়েন্ট নিচে ওপেন হয়েছিল, কিন্তু সেইখান থেকে কিছুটা পড়ার পরে আস্তে আস্তে কিন্তু 0.38%-এর কাছাকাছি রিকভারিও দেখিয়ে দিয়েছে। তো যদি নিফটি ফিফটি লেভেলের কথা বলি, তো এই 25,900 এটা একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল, তো সেটাকে কিন্তু আজকে ভাঙতে পারিনি। দেখতে পাচ্ছেন আজকের লো কত, এই 25,904। তবে আজকের দিনে 25,900 এই লেভেলটাকে ভাঙতে না পারলেও এর আগের দিনের যে ক্লোজিং প্রাইস তার উপরে কিন্তু একবারও যায়নি। দেখতে পাচ্ছেন একবারও কিন্তু এই সবুজ নিশানে যেতে পারেনি, সবসময় কিন্তু লাল নিশানে ট্রেড করেছে। তো আগামীকাল নিফটি ফিফটির এক্সপায়ারিও রয়েছে। তো যদি নিফটি ফিফটির কথা বলি, আগামীকাল যদি এই 26,000 এই লেভেলের উপরে ক্লোজ দিতে পারে, তাহলে কিন্তু বুধবার বা বৃহস্পতিবার দিন করে আমরা এই 26,200 এই লেভেলটা দেখতে পারবো। কিন্তু যদি 26,000 এর নিচে ক্লোজ হয়ে যায়, তাহলে কিন্তু এই 25,900 এই লেভেলটাকে ভেঙে নিচের দিকে নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে যদি অন্যান্য ইন্ডাইসেস গুলো দেখি, তো এই নিফটি ফিফটি এটা খুব কম পড়লেও বাকি যে স্মল ক্যাপ রয়েছে, মিড ক্যাপ রয়েছে, সেগুলোতে কিছুটা পতন দেখা গেছে। এখানে এই নিফটি নেক্সট ফিফটি দেখতে পাচ্ছেন 0.16% বেড়েছে। তারপরে এই নিফটি ব্যাংক এটা 0.12% বাড়া। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেটা 0.25% ডাউন হয়েছে। মিড ক্যাপ সিলেক্ট পড়ে গেছে 0.33%। তারপরে 100, 200, 500 এগুলো সব বড় বড় ইন্ডাইসেস, এগুলো একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে। তারপরে মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো কিছুটা লাল নিশানে বন্ধ হয়েছে। এখানে স্মল ক্যাপ 100 এটা কিন্তু কিছুটা সবুজে বন্ধ হয়েছে 0.21%, এবং স্মল ক্যাপ 50 এটা 0.12% বেড়েছে। তো স্মল ক্যাপ গুলো কিছুটা হলে মোটামুটি ভালো পারফর্মই কিন্তু করেছে, কিন্তু স্টক ওয়াইজ অনেক স্মল ক্যাপে কিন্তু পতন দেখা গেছে। এবং যদি ওভারঅল মার্কেট ব্রেথের কথা বলি, তো এনএসসি 3,237 খানা স্টকের মধ্যে এই 1,468 খানা আজকে নেগেটিভে বন্ধ হয়েছে এবং 1,665 খানা পজিটিভে বন্ধ হয়েছে। তবে স্টকে যেহেতু খুব বেশি তেজি ছিল না এবং প্রায় হাফের কাছাকাছি শেয়ারে লাল নিশানে বন্ধ হয়েছে, তো হতে পারে অনেকের পোর্টফোলিও একদম ফ্ল্যাট পারফরমেন্স করেছে, বা হতে পারে কিছু জনের অল্প সবুজে বা অল্প লালে বন্ধ হয়েছে। মানে খুব বড় তেজি বা খুব বড় মন্দির সম্ভাবনা কিন্তু আজকে পোর্টফোলিওতে ছিল না। এরপরে সেক্টরাল ইন্ডাইসেস গুলো, তো নিফটি অটো এটা 0.91% ডাউন হয়ে গেছে। তো মেক্সিকোর তরফ থেকে এই খবর আসছে যে 50% ট্যারিফ বসানো হবে, আর ইন্ডিয়া থেকে একটা ভালো পরিমাণে অটো পার্টস, তারপরে এই যে অটো ইন্ডাস্ট্রির জিনিস, তার সঙ্গে সঙ্গে গাড়ি, এগুলো মেক্সিকোতে যায়। তো সেই কারণে দেখতে পাচ্ছেন এই যে নিফটি অটো এখানে পতন দেখা গেছে। তারপরে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেটা 0.27% ডাউন হয়েছে। এফএমসিজি, আইটি, মিডিয়া এগুলো সবই ভালো পারফর্ম করেছে। এই নিফটি মিডিয়া এটা তো প্রায় 2.25%-এর উপরে বেড়েছে। তারপরে মেটাল এটাও কিছুটা ভালো পারফর্ম করেছে 0.61%। ফার্মা ডাউন হয়ে গেছে 0.39%। তারপরে পিএসইউ ব্যাংক এটা কিন্তু খুবই ভালো পারফর্ম করেছে, প্রায় 0.5%-এর কাছাকাছি। তারপরে প্রাইভেট ব্যাংক 0.06% বাড়া, এবং নিফটি রিয়ালটি এটা পড়েছে 0.05%। তো এই নিফটি অটো, ফাইন্যান্সিয়াল সার্ভিস, তারপরে ফার্মা এইগুলো বাদ দিয়ে বেশিরভাগ সেক্টরই কিন্তু মোটামুটি সবুজেই বন্ধ হয়েছে। আর এই যে পিএসইউ ব্যাংক বেড়েছে তার পেছনে একটা কারণও রয়েছে। তো দেখতে পাচ্ছেন একটা রিপোর্টের মাধ্যমে এই তথ্য সামনে আসছে যে এই গভর্নমেন্ট তার এই পিএসইউ ব্যাংকে এফডিআই এর যে লিমিট সেটা বাড়াতে পারে, বাড়িয়ে করতে পারে 49%-এর কাছাকাছি, মানে এই যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। তো বর্তমানে এটা কত রয়েছে, বর্তমানে দেখতে পাচ্ছেন 20% রয়েছে। তো সেখান থেকে বাড়িয়ে 49% করার কথা কিন্তু সামনে আসছে, যদিও এটা রিপোর্টের মাধ্যমে কিন্তু এসেছে। তো এর আগেও কিন্তু এই ধরনের খবর সামনে এসেছিল। তো এই কারণেই এই পিএসইউ ব্যাংক মোটামুটি আজকে ভালো পারফর্মই করেছে। এরপরে যদি আইপিও মার্কেটের কথা বলি, তো কিছু আইপিও আজকে মার্কেটে লিস্ট হয়েছে। যদি এই মেন বোর্ড আইপিও গুলোর কথা বলি, তো এই করোনা রেমিডিস এটা দেখতে পাচ্ছেন ভালো পরিমাণে লিস্টিং গেন দিয়েছে 38%। 1,062 ইস্যু প্রাইস ছিল, লিস্ট হয়েছে 1470-এ, মানে 408 টাকার কাছাকাছি লিস্টিং গেন। আর এই লিস্ট হওয়ার পরে এই টপ লেভেল থেকে সামান্য পড়েছে এই 3%-এর কাছাকাছি, এবং 35% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে ওয়েকফিট আইপিও, তো এটা একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখিয়েছে, লিস্টিং গেন দেখতে পাচ্ছেন 0। আর এই লিস্ট হওয়ার পরে কেমন পারফর্ম করেছে, লিস্ট হওয়ার পরে তো অনেকটা উপরে উঠে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আবার নিচের দিকেই পড়ে যায়, এবং দিনের শেষে 2.71 পয়েন্ট পড়ে বন্ধ হয়েছে। এবং এরই সঙ্গে সঙ্গে কিছু এসএমই আইপিও আজকে বাজারে লিস্ট হয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এই রিদ্ধি ডিসপ্লে ইকুইপমেন্ট, তার
তার সঙ্গে সঙ্গে প্রোডক্ট সলিউশন, কেভি টয়েস, এইগুলো সব এসএমই আইপিও। আর রিসেন্টলি লিস্টেড আইপিও গুলো যদি দেখি, এই মিশো এটা আজকে ভালো পারফর্ম করেছে, প্রায় 6% কাছাকাছি বেড়েছে এবং বাকি দুটো খারাপ পারফর্মই করেছে। এইখানে দেখতে পাচ্ছেন আকাশ, এটা 4% কাছাকাছি ডাউন হয়ে গেছে। এবং যদি কথা বলি ইস্যু প্রাইস থেকে, মাত্র কিন্তু 3 থেকে 4% উপরে রয়েছে। তারপরে বিদ্যা ওয়ার্স, এটাও 4%-এর কাছাকাছি পড়ে গেছে এবং 50-এর নিচে আজকের দিনে নেমেছে। এরপরে চলুন দেখে নিই সেই সমস্ত শেয়ারগুলো যেইগুলো আজকে ভালো এবং খারাপ পারফর্ম করেছে। তো এই ট্রান্সফরমার্স অ্যান্ড রেক্টিফায়ার্স ইন্ডিয়া লিমিটেড, তো এটা 8%-এর কাছাকাছি তেজি দেখা গেছে। তো 6 মাসের স্টকটা অনেকটা পড়েও ছিল, যদি দেখেন টপ লেভেল থেকে প্রায় কিন্তু 50%-এর কাছাকাছি ডাউনও হয়ে গিয়েছিল। তো সেইখান থেকে কিছুটা রিকভারি এসেছে মাত্র। যদি দেখেন 5 দিনে প্রায় কিন্তু 29%-এর কাছাকাছি বেড়েছে। তো কোম্পানিতে হেভি ভলিউমও তৈরি হয়েছে। এর আগের দিনেও দেখতে পাচ্ছেন এই যে ভলিউম, এটা বেশি ছিল এবং আজকের দিনেও অনেক ভলিউমই কিন্তু এসেছে। এর আগে এই যে ভলিউমগুলো, এইগুলো কিন্তু অনেকটাই কম ছিল। তবে ডেলিভারি যে পার্সেন্টেজ, সেটা কিন্তু খুব বেশি নেই। দেখতে পাচ্ছেন এই যে ডেলিভারেবল কোয়ান্টিটি, এটা কত রয়েছে, 7.01%। তো হতে পারে এখান থেকে কিছুটা প্রফিট বুকিং হবে। তারপরে নুভোকো ভিস্টাস কর্পোরেশন, এটা 3.98% বেড়েছে। তারপরে এনবিসিসি লিমিটেড, এটা প্রায় 5.5%-এর কাছাকাছি বাড়া। তো কোম্পানিটা রিসেন্টলি অনেকগুলো ছোটখাটো অর্ডার পেয়েছে, তো সেরকমই কিছুটা তেজি দেখা যাচ্ছে। তারপরে এসি বা অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, এটা 6%-এর উপরে বাড়া। তারপরে আর্থ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটা 5%-এর উপরে বেড়েছে। তো যদি দেখেন এই কোম্পানিটা নিয়মিত ইনভেস্টরদের ভুগিয়েছে। যদি দেখেন 5 দিনে 8%-এর কাছাকাছি বাড়া, কিন্তু লম্বা যদি দেখেন এক মাসে দেখুন 4% ডাউন, 6 মাসে 18%, তারপরে জানুয়ারি থেকে প্রায় 9%-এর কাছাকাছি বাড়া, এক বছরে 14% এবং 5 বছরেও যদি দেখেন তাহলে কিন্তু 38% পড়েছে। তবে যে খুব লম্বা চার্ট প্যাটার্ন, সেটা খুবই ভালো। যদি দেখেন ম্যাক্স প্রায় কিন্তু এখনো পর্যন্ত 34,000%-এর উপরে রিটার্ন। তবে টপ লেভেল থেকে যদি দেখেন এই 2021-এর পর থেকে নিয়মিতই পড়ছে। যদি সেখান থেকে দেখেন প্রায় কিন্তু 60%-এর কাছাকাছি ডাউন হয়েছে। তবে কোম্পানিতে আজকে যে তেজি এসেছে, সেটা কিন্তু ভলিউমের সঙ্গে এসেছে। তো দেখতে পাচ্ছেন এর আগে কত শেয়ার ট্রেড হতো, এই 3,75,000, 3,18,000, সেখানে কিন্তু আজকে 1 কোটির উপরে শেয়ার ট্রেড হয়ে গেছে। এর পরের কোম্পানি পিভিআর আইনক্স লিমিটেড, তো আজকের দিনে 3.3% বেড়েছে। তবে একসময় এই স্টকটা প্রায় কিন্তু 7 থেকে 8%-এর কাছাকাছি বেড়েছিল। তো এই কোম্পানির বাড়ার পেছনে কারণ কি রয়েছে, তো দেখতে পাচ্ছেন এই শেয়ারটা একসময় 8%-এর কাছাকাছি বেড়েছিল, কারণ ধুরন্ধর এই যে মুভিটা হলে চলছে, সেটা কিন্তু খুবই ভালো পারফর্ম করছে। তো দেখতে পাচ্ছেন রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন এই মুভিটা কিন্তু দেখিয়েছে। তো যদি দেখেন কোম্পানির যে বাজেট, সেটা হচ্ছে 140 কোটির কাছাকাছি এবং এই অল্প দিনেই প্রায় 545 কোটির ব্যবসা কিন্তু এই কোম্পানি করে ফেলেছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এই ডিমান্ডের কারণে এই পিভিআর আইনক্স তারা কিন্তু আরো অতিরিক্ত 5খানা নতুন স্ক্রিনও অ্যাড করেছে। তো এই সমস্ত খবরেই কিন্তু এই কোম্পানিটা বাড়ছে। তো এই কোম্পানিকে মার্কেটে টিকে থাকতে গেলে কি করতে হবে, নিয়মিত ভালো ভালো যে হিট মুভি, সেগুলো বাজারে আনতে হবে। তো সেরকম যদি নিয়মিত হিট মুভি আসে, তাহলে কিন্তু এই কোম্পানি ভালো পারফর্ম করবে। এবং এই কোম্পানির জন্য সব থেকে বড় বাধা হচ্ছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম। তারপরে শ্রীরাম ফাইন্যান্স, তো এটাও একসময় তেজিতে ছিল, যদি দেখেন প্রায় 3%-এর কাছাকাছি বেড়েছিল, সেইখান থেকে কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে। তো এই কোম্পানি কি কাজ করে থাকে, মূলত ফাইন্যান্স রিলেটেড কাজ করে থাকে। বিভিন্ন যে হেভি ভেহিকেলস হয়, সেখানে এই কোম্পানিটা ফাইন্যান্সিং করে থাকে। তো কি খবর সামনে আসছে, তো দেখতে পাচ্ছেন জাপানের এই যে এমইউএফজি, এই যে ব্যাংকটা রয়েছে, তারা এই কোম্পানির প্রায় 20% স্টেক কিন্তু কিনতে চলেছে, এরকম একটা কথা কিন্তু সামনে আসছে। তো দেখতে পাচ্ছেন ফাইনাল টক্স কিন্তু চলছে। তো কত টাকা ইনভেস্ট করবে, দেখতে পাচ্ছেন 3.2 বিলিয়ন। তো যদি ইন্ডিয়ান রুপিতে দেখেন প্রায় 28,000 কোটির কাছাকাছি ইনভেস্টমেন্ট করতে চলেছে। আর এই শ্রীরাম ফাইন্যান্স এর মার্কেট ক্যাপ কত, দেখতে পাচ্ছেন 1,61,000 কোটির কাছাকাছি। এইখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন 1,61,000 কোটি। তো যদি সেই 1,61,000 কোটির 20% দেখি, তো সেটা দাঁড়াচ্ছে এই 32,000 কোটির কাছাকাছি। আর এরকম যে বড় বড় ডিলগুলো, এইগুলো কিছুটা ডিসকাউন্টেই হয়। তো মোটামুটি কিছুটা ডিসকাউন্টেই এই যে ডিল, সেটা কিন্তু হতে চলেছে। তবে এই যে এমইউএফজি ব্যাংকটা, এরা কিন্তু খুব বড় একটা ব্যাংক। মানে জাপানের যে বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো রয়েছে, তার মধ্যে কিন্তু এই যে এমইউএফজি, এরা একদম টপ পজিশনে রয়েছে। তো এত বড় একটা গ্রুপ এই কোম্পানিতে 20% স্টেক কিনতে চলেছে, এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার হিসেবেই ধরা হবে। তারপরে প্রাজ ইন্ডাস্ট্রিজ, তো অনেকদিন পর আজকে 8%-এর কাছাকাছি র্যালি দেখিয়েছে। তো অনেকটাই পড়া ছিল এক মাসে, যদি দেখেন এই টপ থেকে প্রায় 12%-এর কাছাকাছি পড়া ছিল এবং আজকের দিনে অনেকটাই রিকভারি এই কোম্পানি দেখিয়ে দিয়েছে। তারপরে এই অ্যাথার এনার্জি লিমিটেড, এটা 6%-এর উপরে বেড়েছে। তো এর বাজারে সব থেকে বড় যে কম্পিটিটর, সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক। মানে আগে ছিল, এখন তো ওলা ইলেকট্রিক তার মার্কেট শেয়ার হারিয়ে ফেলেছে এবং এই কোম্পানিটা আস্তে আস্তে তাদের যে মার্কেট শেয়ার, সেটা বাড়াচ্ছে। এবং বর্তমানে এই ইভি টু হুইলারের দিক থেকে এই কোম্পানিটা কিন্তু 3 নম্বর পজিশনে চলে গেছে। মানে কোম্পানি তাদের যে বিজনেস, সেটা ভালো করছে এবং তারপরে আস্তে আস্তে এরকম 6%-এর কাছাকাছি কিন্তু আজকের দিনে র্যালি দেখিয়েছে। এরপরে যদি পড়া শেয়ারগুলোর ব্যাপারে কথা বলি, তো অনেক শেয়ারই পড়েছে। এই পিটিসি ইন্ডাস্ট্রিজ, এটা 3.55% ডাউন। তারপরে এই বিএসসি লিমিটেড, এটাও পড়েছে 3.36%। তারপরে এই আদিত্য বিড়লা গ্রুপের কোম্পানি, এই আদিত্য বিড়লা ক্যাপিটাল এবং এর সঙ্গে
সঙ্গে সঙ্গে এই আদিত্য বিড়লা ফ্যাশন এগুলোও 3% উপরে উপরে পড়েছে। তারপরে সিসিএল প্রোডাক্ট এটা 3.59% ডাউন। এনআইএসিএল এটা পড়েছে 2.68%। তারপরে এন্ডুরেন্স টেক এটা 1.30% পড়েছে। তবে এই এন্ডুরেন্স টেক নিয়ে ব্রোকারদের কিন্তু বুলিশ মনোভাব দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে মতিলাল ওসওয়াল এরা টার্গেট দিয়েছে, তো কত টার্গেট দিচ্ছে 3050 কিন্তু টার্গেট দিয়েছে। এরপরে এই হুন্ডাই মোটর এটা 1.91% পড়েছে। তো এই মেক্সিকো যে ট্যারিফ লাগাবে এই খবরে কিন্তু অটো ইন্ডাস্ট্রিতে একটু প্রেসার আজকে দেখা গেছে। তারপরে এই ব্লুজেট হেলথ কেয়ার এটা 2%-এর উপরে পড়া। আর যদি কথা বলি ম্যাথ্রিমনি.com এটা পড়ে গেছে 4.95%। তবে কোম্পানির জন্য যে খবর এসেছে সেটা কিন্তু পজিটিভ দিকে এসেছে। তো কি খবর, এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন বাজার থেকে প্রায় 8.9 লাখ শেয়ার কিনতে চলেছে। কত টাকা পার পিসে? 655 টাকা পার পিসে। মানে এই কোম্পানিটা বাইব্যাক ঘোষণা করেছে। তবুও তা সত্ত্বেও এই কোম্পানিটা পড়ে গেল কেন? কারণ বর্তমানে বাইব্যাকের যে ট্যাক্সের রুল সেটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং সেই কারণে অনেক মানুষ কিন্তু এই বাইব্যাকে আগ্রহ দেখায় না। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে রিসেন্টলি পারফরমেন্স সেগুলোও ভালো নয়। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে সেলস এটা কিন্তু প্রায় একই জায়গায় থাকে। এই সেপ্টেম্বর 2025-এ দেখতে পাচ্ছেন 114 কোটি, এর আগেও দেখতে পাচ্ছেন একই লেভেলে ঘোরাফেরা করেছে। এবং যদি এই 2022 এই সময় করেও দেখেন তখনও কিন্তু একই লেভেলে ঘোরাফেরা করছিল। এবং যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি, যেখানে কোম্পানি আগে 11 কোটি 12 কোটি এরকম নেট প্রফিট দেখাতো, সেখান থেকে কিন্তু কোম্পানির এই যে নেট প্রফিট সেটা আস্তে আস্তে কমেছে। বর্তমানে দেখতে পাচ্ছেন 7 কোটি 8 কোটি এরকম জায়গায় নেট প্রফিট ঘোরাফেরা করে। মানে আগের থেকে কোম্পানির যে পারফরমেন্স সেটা কিন্তু খারাপ হয়েছে। এবং লম্বা চার্ট প্যাটার্নও যদি দেখেন সেটাও খুব ভালো নয়। দেখতে পাচ্ছেন 6 মাসে প্রায় 6.5% পড়া, 1 বছরে 23% পড়েছে, 5 বছরেও যদি দেখেন তাহলে কিন্তু প্রায় 36%-এর কাছাকাছি পড়েছে। মানে এই যে ম্যাট্রিমনি সাইট এর কিন্তু সেরকম ডিমান্ড বাজারে দেখা যাচ্ছে না। আর এরপরে যদি নিফটি ফিফটির কথা বলি, তো 22টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে, 27টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে এবং একখানা কোম্পানি এর আগের দিনের ক্লোজিং প্রাইসেই বন্ধ হয়ে গেছে। তো এখানে দুখানা দেখাচ্ছে, কারণ আগেও বলেছি হাল যে শেয়ারটা ডিমার্জ হয়েছে তার জন্যই কিন্তু এখানে এরকম ভুল দেখাচ্ছে। এটা পরে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আর এই নিফটি ফিফটির মধ্যে টপ গেনার এবং লুজার কোনগুলো? তো যদি টপ গেনারের কথা বলি, ইন্ডিগো রয়েছে 2%-এর উপরে বাড়া। তারপরে টাটা গ্রুপের কোম্পানি ট্রেন্ড এটা 1.22% বেড়েছে। হিন্দুস্তান ইউনিলিভার এটা 1.21% বাড়লো। এইচসিএল টেক, উইপ্রো, ইনফোসিস এইগুলো কিন্তু এর পরে পরে রয়েছে। আর কোনগুলো পড়েছে? তো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা 1.90% ডাউন। আইচার মোটর এটা পড়ে গেছে 1.56%। তো দেখতে পাচ্ছেন টপ দুখানা কোম্পানি কিন্তু এই অটো সেক্টর থেকে বিলং করছে। তারপরে ওএনজিসি এটা 1.61% ডাউন। বাজাজ অটো পড়েছে 1%-এর উপরে এবং জেএসডব্লিউ স্টিল এটা 1%-এর উপরে পড়ে বন্ধ হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।